তো সেখানে 3 রকম রিঅ্যাকশন আমাদের ছিল, একটা হচ্ছে অ্যানোড সাইড, একটা ক্যাথোড সাইড, একটা হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। তো অ্যানোডে আমাদের টোটালি যে রিঅ্যাকশনটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাসটা সেখানে ডুবে গেছে, ডিজলভ হয়ে ইলেকট্রন এবং প্রোটনে ভাগ হয়ে গেছে। এরপরে ক্যাথোডে এসে হাইড্রোজেনের সাথে অক্সিজেনটা আবার মিলে শেষকালে পানি তৈরি হয়েছে। তো এই বিষয়টা আমরা একটু গ্রাফিক্যালি দেখার চেষ্টা করি। আমরা এখানে একটা নতুন স্লাইড শেয়ার দিচ্ছি, এইখানে দেখলে আমরা বিষয়টা বুঝতে পারবো। আমরা এই শেয়ারটা দেখলে বুঝতে পারবো। এইখানে আমরা লাস্ট ক্লাসে ইলেকট্রিসিটি যে ফ্লো হচ্ছে সে পর্যন্ত আমরা ছিলাম, অর্থাৎ আমাদের এখানে একটা হাইড্রোজেন ট্যাঙ্ক ছিল, এই হাইড্রোজেন ট্যাঙ্ক থেকে হাইড্রোজেন গ্যাস আসছে, হাইড্রোজেন গ্যাস এখানে যে ডিজলভ হচ্ছে সেটা আমরা এখানে দেখিয়েছি, একটা হচ্ছে ইলেকট্রন এবং একটা হচ্ছে এরকম প্রোটন, যেটাকে আমরা H+ বলছি, সেই H+ পাওয়া গেছে। এবং এই H+ গুলো মূলত আসলে এর মধ্যে দিয়ে পাস হয়ে চলে আসছে এখানে। আমরা লাস্ট ক্লাসে এভাবে পড়েছিলাম যে এখানে হাইড্রোজেন ছিল, এখানে একটা, দুইটা, তিনটা, তো তিনটা হাইড্রোজেন ভেঙে তিনটা ইলেকট্রন এবং তিনটা হাইড্রোজেন আয়ন তৈরি করেছে। তো এখানে আমরা তিনটা ইলেকট্রনের জন্য এখানে ইলেকট্রন আমরা তিনটা বসাই দিতে পারি, অথবা আমরা এখানে নেগেটিভ সাইন ইউজ করতে পারি। ক্লাসে আছে তো ক্লাস শেষে পাবলিক করব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ক্লাসে আছে তো ক্লাসে পাবলিক। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে তিনটা হাইড্রোজেন ভেঙে তিনটা ইলেকট্রন এবং তিনটা হাইড্রোজেন আয়নে কনভার্ট হলো, আর আনইউজড যে হাইড্রোজেন গ্যাস যেটা ছিল সেটা কিন্তু ফিরে এসে আবার এই ফুয়েল ইন এটার মধ্যে চলে আসলো। এই ছিল আমাদের আসলে ফিডব্যাক। আর এটা আমরা বলেছিলাম যে হাইড্রোজেন যে আয়নগুলো আছে, এই হাইড্রোজেন আয়নগুলো প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেনের মধ্যে দিয়ে পাস হয়ে চলে আসতে পারবে। এখানে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, অ্যারো চিহ্ন দ্বারা এটা বোঝানো হচ্ছে যে হাইড্রোজেন আয়নগুলো আসলে এর মধ্যে দিয়ে পাস হয়ে চলে আসবে। সেখানে আমি আসলে এখানে তিনটাই দেখাই, তাহলে সুবিধা হবে। তাহলে নাম্বারটা ঠিক থাকলেও আমাদের বুঝতে সুবিধা হলো। আমরা এইভাবে আলোচনা করলে হয়তো আমাদের সুবিধা হবে। হাইড্রোজেনটা সরাই দিলাম এইদিকে, ঠিক আছে। এবং এইভাবে করে অ্যারো চিহ্নটা থাকলে আমাদের জন্য একটু বুঝতে সহজ হবে। এই প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেনটাকে আমরা মাঝখানে দিয়ে দিলাম এবং হাইড্রোজেন আয়নটাকে আমরা নিচে দিয়ে দিলাম, ব্যাস। এই হলো আমাদের প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেনের একটা ওভারঅল একটা সিনারিও, যে কিভাবে তারা কন্ট্রিবিউট করে এবং কিভাবে এখান থেকে এই পাশে চলে আসে। এখন বাকি ছিল যে আমাদের এর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকবে তারা আসলে কি করবে। আমরা এখানে দেখিয়েছি যে তিনটা ইলেকট্রন, এই তিনটা ইলেকট্রনই মূলত আসলে এই সাইডেও থাকবে। তো সেটাকে আমরা যদি একটু নাম্বার ইকুয়াল ভাবে আলোচনা করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেই জন্য একটা ইলেকট্রনকে আমরা একটু সরাই দিই, এদিকে সরাই দেওয়ার পরে আমরা এখানে যে হাইড্রোজেন চিহ্নটা এটাকে আমরা একটু নামাই দিই নিচে, এরকম একটু নামাই দিলাম। এটা এটা ঠিক আছে, এরকম ভাবে নামাই দিই আমরা। এই পজিশনে দেওয়ার পরে আমরা এটাকে একটু নিচে দিয়ে দিই, ব্যাস, তাহলে হয়ে গেল। এই হলো আমাদের ইলেকট্রন এবং হাইড্রোজেনের যে ওভারঅল অবস্থা। আমরা ইলেকট্রনগুলোকে এখানে দিয়ে দিলাম এবং আমরা বলছি যে ইলেকট্রনগুলো আসলে এখানে যে অ্যারোটা দেওয়া আছে গ্রিন কালারের, অ্যারোটা দ্বারা আমরা বুঝতেছি যে ইলেকট্রনটা আসলে উপরের দিকে ফ্লো হচ্ছে। এই অ্যারোটা আমরা একটু সরাই দিই, অ্যারোটা ঝামেলা করছে, অ্যারোটাকে আমরা একটু উপরে তুলে দিতে পারি বা এরকম জায়গায় দিতে পারি। হ্যাঁ, এবার ঠিক আছে। ইলেকট্রনটাকে আমরা মাঝখানে দিয়ে দিই, ব্যাস। তাহলে আমরা একটু কাউন্ট করতে চাচ্ছি যে আসলে কয়টা ইলেকট্রন গেল বা কয়টা হাইড্রোজেন আয়ন থাকলো। এই কাউন্ট করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে মোট 4টা হাইড্রোজেনের অ্যাটম, 4টা হাইড্রোজেন অণু এখানে চলে আসলো। এখান থেকে চলে আসার পরে 4টা হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু, হাইড্রোজেনের যে অ্যাটম আছে বা পরমাণু আছে, সে পরমাণুগুলোকে আমরা ধরে নিচ্ছি যে ইন টোটাল 4 আছে এখানে, যদিও আরো H2 দ্বারাই দুটো অ্যাটম আমরা বুঝতেছি। তারপর আমরা ধরে নিচ্ছি এখানে 4টা হাইড্রোজেন ভাঙছে, ভাঙার পর 3টা হাইড্রোজেন আয়ন এবং 3টা ইলেকট্রন পাওয়া গেছে। আর চতুর্থ যেটা, সেটা আমাদের এখান থেকে আনইউজড অবস্থায় ফিডব্যাক করে চলে গিয়েছে। তাহলে এবার আমাদের নাম্বারটা ইন টোটাল একই থাকলো। এবার এখানে যে হাইড্রোজেন আয়নটা পাস হয়ে এখানে চলে আসলো, চলে আসার ফলে যেটা হবে, এখানে তখন হাইড্রোজেনের আধিক্য ঘটবে এই জায়গাটা। অর্থাৎ আমাদের কি হবে, হাইড্রোজেন আয়নগুলো এখানে এসে জমা হবে। এটা একটু মনে রাখতে হবে আমাদের। হাইড্রোজেন আয়নগুলো যখন জমা হবে
তখন এই হাইড্রোজেন আয়নগুলোর কারণে এখানে কি হবে, অনেক পজিটিভ চার্জ পাওয়া যাবে। ঠিক আছে, তো এই ইলেকট্রনগুলো আমি একটু অ্যানিমেশন করে দেখাই, এগুলো একটু দূরে রাখিয়ে দিই তাহলে আমাদের সুবিধা হবে। তো প্রথমে হচ্ছে এখানে আমার হাইড্রোজেন আয়ন থাকলো এবং এইখানে আমরা একটা লোড কানেক্ট করলাম। তো লোড যখনই আমরা এখানে কানেক্ট করব তখন লোডের মধ্যে দিয়ে কি থাকে, ইলেকট্রন ফ্লো এর ওয়ে থাকে। তাহলে আমরা এখানে যেটা লিখলাম সেটা হলো দিস ইজ এ লোড, এবং এটা যে কোনো প্রকার লোড হতে পারে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লোড। ইলেকট্রিক্যাল লোড কাকে বলে, যার মধ্যে দিয়ে ফ্লো করতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল লোড, যেমন ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইত্যাদি। তো এখন এর মধ্যে দিয়ে যে ইলেকট্রনটা ফ্লো হবে তার একটা কারণ লাগবে। কারণ হচ্ছে যে এখানে যেহেতু হাইড্রোজেন আয়নগুলো জমেছে H+, কাজে এখানে প্রচুর পজিটিভ আয়ন পাওয়া গেছে এবং এখানে প্রচুর নেগেটিভ আয়ন জমা হয়েছে। এটা হচ্ছে রিয়েলিটি। এই কারণে কি হয়ে গেছে, এখানে এবং এখানে পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে। বিকজ অফ দ্য নাম্বার অফ আয়ন and the nature of ion, there is an electric potential, the electric potential takes place between anode and cathode. For this reason the electrons are flowed from the left hand side to the right hand side, which is indicated with an arrow. এবং এটা দ্বারা আমরা বুঝবো যে ইলেকট্রিক্যাল লোডে এদিকে আসলে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে। ফ্লো হওয়ার পরে এই তিনটে ইলেকট্রন যেটা ওই পাশে ছিল, এটাকে আমি একটু এইভাবে দেখাই। এই তিনটে ইলেকট্রনই এখান থেকে কি হয়ে গেল, এই ইলেকট্রিক্যাল লোডের মধ্যে দিয়ে এইভাবে এসে ঘুরে পাস হয়ে তার এদিক দিয়ে এই যে এদিক দিয়ে চলে আসলো, এই যে চলে আসলো এখানে। এবং এদের আসার কারণটাই ছিল এই ইলেকট্রিক্যাল লোডগুলা। এবং এদের আমি কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি যেন ওদের সাথে অন্য ইলেকট্রনের কালার না মিল খায়। এই ইলেকট্রনগুলো হচ্ছে যে এখানে আগে ছিল না, তারা ইলেকট্রিক্যাল লোড ঘুরে এইখানে আসছে। এটা আলাদা করে আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে আসলে এটা দিয়েছি। তো এখন এখানে ইলেকট্রনটা আমরা মুছে দিই, এখানে ইলেকট্রনের দরকার নাই ওইভাবে। আমরা এখানে একটা কালার ইউজ করব তাহলে চলবে, এটাও আমরা মুছে দিতে পারি। তাহলে এইখানে এটা যেটা থাকবে সেখানে আমাদের এইখানে আমরা এটাকে জাস্ট একটু কালার করে দিব ব্যাস। তাহলে আমাদের ইলেকট্রন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান হয়ে গেল। এবার আসতেছি এই জায়গাটায় কি ঘটবে সেটা। এই জায়গায় যেটা ঘটবে প্রথমেই সেটা হলো যে এখানে এই যে ইলেকট্রনগুলো এবং হাইড্রোজেনগুলো পরস্পর মিলবে, মিলে প্রথমে কি তৈরি করবে, হাইড্রোজেনের অ্যাটম তৈরি করবে। আমরা এটাকে কিছু অ্যারোর সাহায্যে যদি দেখাই, যে যেমন এই হাইড্রোজেন যখন ভাঙলো তখন যেভাবে ইলেকট্রন এবং হাইড্রোজেন আয়নে ভেঙে গেল, ঠিক তেমনি ভাবে এখানে আমরা কি করছি, এখানে আমরা একটু অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই ইলেকট্রন গুলো করলো কি, সেই ইলেকট্রন গুলো এখানে চলে আসলো। আমি এভাবে একটা অ্যারো দিলাম, এইখান থেকে এই অ্যারো দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা ইউজ করলাম এবং অ্যারোটা একটু ছোট করে দিই আমরা। এখানে সব ছোট অ্যারো মনে হয় এটা ঠিক আছে। এবং আরেকটা আসতেছে হচ্ছে এইখানে যে হাইড্রোজেন আয়ন সেখান থেকে এখানে আমি আরেকটা অ্যারো বসাই দিলে আমার মনে হয় বুঝতে অনেক সুবিধা হবে। এখান থেকে এইদিকে দিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমার মনে হয় এবার এটা অনেক ইজি হয়ে গেল বোঝার জন্য। আচ্ছা, এবার এটাকে আমরা কি করব, এটাকে ব্ল্যাক করে দিব। কারণ হচ্ছে এদিকে এটা হাইড্রোজেনটা কালো রং, আর এটা রেড করে দিব এটাকে। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম যে এইখানকার দুটো ইলেকট্রন এইভাবে যদি আমরা হিসাব করি, ঠিক আছে, এখান থেকে দুটো ইলেকট্রন আমরা নিলাম, নেওয়ার পরে এই ব্যাস। তাহলে আমরা এখান থেকে নিলাম, এটা এই করে দিলাম এবং এটাকে আবার কি করলাম, এখানে নিয়ে চলে আসলাম। এখানে থাকলো হলো এরকম।
দুটো হাইড্রোজেন আয়ন। এগুলো আবার আমরা রেড কালার রাখবো না, এটাকে আমরা রাখবো হচ্ছে ব্ল্যাক কালার। এই যে এখানে ব্ল্যাক দিয়ে দিলাম, শেষ। তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের প্রাথমিকভাবে যেটা হলো সেটা হলো যে এখানে এদের হিসাবটা ক্লিয়ার হয়ে গেল। এখন বাকি যে অক্সিডেন্টের সাথে এটা রিয়াকশনটা কিরকম হবে সেটা একটু আমি বলি। সেটা জাস্ট এরকম হবে যে এটা জাস্ট মিন করছে এই দুটো ইলেকট্রন নিচের দুটো, আর এটা উপরের দুটো হাইড্রোজেন মিলে H2 যে হলো, এটার সাথে তখন বাইরে থেকে যে অক্সিডেন্টটা আসতেছে এখানে আবার কিছু ব্যাপার আছে। যে এখানে অক্সিডেন্টের ব্যাপারটা হলো এরকম যে এর মধ্যে আসলে অনেকগুলো গ্যাস আছে। আমরা যদি এখানে অক্সিজেন দেখছি, তো এখানে আসলে আমি কিছু নাম দিচ্ছি, যেমন বাতাসের মধ্যে সবচেয়ে বেশি আছে হচ্ছে নাইট্রোজেন গ্যাস, কাজে এখানে আমি N2 দিচ্ছি। আচ্ছা, N2 এর সাথে কি কি আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, তাহলে এখানে আমি এই N2 এর মতো করে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে কন্ট্রোল ভি এখানে আমি দিলাম হচ্ছে CO2, ঠিক আছে। এবং এখানে আরো কিছু গ্যাস আছে বাতাসের মধ্যে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আমি এটসেট্রা দিলাম। মানে অনেক কিছু থাকতে পারে, সালফার থাকতে পারে, লেড থাকতে পারে, ঠিক আছে, এটা অনেক কিছুই থাকতে পারে। আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে এটসেট্রা মানে ইত্যাদি। ছোট হয়ে গেল, ওটা একটু ঠিক করে দিই। এটসেট্রা হলো এরকম, এই। তাহলে এখানে আমাদের এটা পাওয়া গেল যে এয়ার এর মধ্যে যে উপাদানগুলো আছে স্রেফ আমরা সেগুলো নিয়ে চলে আসলাম এখানে। এই হলো আমাদের ব্যাপার। আর এয়ার ইন যেটা, সেই এয়ার ইনটা হলো অ্যাম্বিয়েন্ট থেকে যেটা আসতেছে সেটাই। আর এটা ডিরেকশনটা আসলে দেখানো আছে এই ব্লু কালারের অ্যারো দিয়ে, এটাকে আমরা একটু বাইরে নিয়ে যাই, ব্যাস। তাহলে আমার এখান থেকে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এটসেট্রা যেটা লিখলাম, এখানে আমরা আরো দুই একটা এলিমেন্টের যদি নাম দিয়ে দিই তাহলে আমাদের ভালো হবে। যে যেমন এখানে আমরা দিতে পারি অক্সিজেন দিতে পারি, ঠিক আছে। এখানে অক্সিজেনের নামটাও দিয়ে দিই, অক্সিজেন যেহেতু একটা ভাইটাল একটা এলিমেন্ট, ঠিক আছে। এখানে এন এর বদলে ও দিয়ে দিই, ব্যাস। এরা সবাই আসলে বাতাসের মধ্যে থাকে, কিন্তু সবাই আসলে রিঅ্যাকশন অংশগ্রহণ করে না। এটার কারণ হচ্ছে যে অক্সিজেন যে পরিমাণ রিঅ্যাক্টেন্ট, অন্যান্য ম্যাটেরিয়ালগুলো সেই পরিমাণ রিঅ্যাক্টেন্ট হয় না সাধারণত, এই জন্যই অন্যান্য ম্যাটেরিয়ালগুলো আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তো জাস্ট আমরা যেটা জানলাম এগুলোই আসলে এর মধ্যে পাস হয়ে চলে আসে, এবং এই অক্সিজেনটা যেটা করবে কি, অক্সিজেন জাস্ট হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে। এবং আমি একটু কাছাকাছি এনে দিই, এই তো। অক্সিজেন এখান থেকে আসলো আর হাইড্রোজেন এখান থেকে আসলো, তাহলে কি হয়ে গেল, এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে এখানে শেষকালে ওয়াটার বা পানি তৈরি হলো। তো এই ছিল আমাদের টোটাল এক্সপ্লেনেশন যে what is the working principle of a fuel cell. So we have started from the fuel cell tank up to the ambient, and the hydrogen, the reaction of hydrogen and oxygen that produces water is the exhaust of this fuel cell. এবং এটা হলো এটা একটা খুব অ্যাট্রাকটিভ ফিচার যে অন্যান্য যতগুলো ইঞ্জিন বা ইত্যাদি আছে এগুলোর এক্সজাস্ট গ্যাসগুলো আসলে ক্ষতিকর হয়ে থাকে, কিন্তু এটার যে ওয়েস্টেজ, এই ওয়েস্টেজটাই হলো আসলে এই যে ওয়াটার আউট বা পানি, যে বিশুদ্ধ পানি, সেটাই হলো এটা আসলে ওয়েস্টেজ। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট এনভায়রনমেন্ট টু সাপ্লাই এয়ার। এখানে যদি অনেকগুলো অক্সিজেন দেখানো আছে, কিন্তু আসলে এর মধ্যে বিভিন্ন রকমই থাকবে, যে অক্সিজেন থাকবে, এর মধ্যে সালফার থাকবে, তো সব ধরনেরই উপাদান আসলে এখানে থাকবে। এই জন্য আমি এটাকে এখান থেকে একটু সরাইনি। আসলে মূলত এয়ার ইন বলতে বাতাসের যে সবচেয়ে রিঅ্যাক্টেন্ট যে পার্টটা থাকে এটাই আসলে আমরা বুঝে থাকি। এই জন্য আমরা এখানে অ্যাম্বিয়েন্ট বা এনভায়রনমেন্ট টু সাপ্লাই এয়ার এটাকে আমরা দিচ্ছি এখানে, যেন আমরা বুঝতে পারি যে এখান থেকে আমরা এগুলো সাপ্লাই দিতে হবে। তো ব্যাস, আমাদের এটা এক্সপ্লেনেশন যে আমরা কিভাবে এরপরে হলো যে আমরা ফুয়েল সেলের সুবিধা অসুবিধা ইত্যাদি সম্পর্কে আলোচনা করবো।
ফুয়েল সেলের সুবিধা অসুবিধাগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে ফুয়েল সেলের অংশটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো যে ফুয়েল সেলের সাথে যে অন্যান্য যে ব্যাটারি ইত্যাদি আছে তাদের মধ্যে যে কি কি পার্থক্য বা ডিফারেন্স সেটা আমরা দেখবো। আশা করি ফুয়েল সেলের টোটাল এক্সপ্লেনেশনটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এটাকে ক্লোজ করে আমরা নিউ শেয়ার দিচ্ছি। সেটা হলো এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাপ্লিকেশনস দেওয়া আছে এন্ড কম্পারিজনস। তাহলে আমরা জাস্ট যেটা করব যে অ্যাপ্লিকেশন এবং কম্পারিজন একটু দেখে নিই। So before starting the application, we have to understand the difference between the fuel cell and battery. Then we will be able to understand the applications very well. And in most cases, the fuel cells are applied in electric vehicle. Electric vehicle is the most common platform for the fuel cell, and there are some laboratory use. So electrical power produce is another application of fuel cell. So there are three major applications of fuel cell. Number one is electric vehicle, which is widely used and mostly used application of fuel cell. Then electrical power production is another application, and the third one is use of fuel cell in the laboratory for testing or other purpose. তো এবার আমরা ফুয়েল সেলের কিছু পার্থক্য দেখি। তো এখন কথা হচ্ছে ফুয়েল সেলের পার্থক্যটা কার সাপেক্ষে দেখব, এভাবে দেখব যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন ফুয়েল সেল এন্ড ব্যাটারি ইন দিস রেসপেক্ট। So the title should be comparisons between the fuel cell and battery. In previous class we have said said that fuel cell is almost the same of a battery, and the definition is the fuel cell and battery both converts chemical energy into electrical energy, and the fuel cell do the same for battery. তাহলে একই যদি হয়ে থাকে তাহলে পার্থক্যটা কি, সেটাই হলো আমাদের আলোচনা। ব্যাটারিতেও কি করে, ব্যাটারিতেও আমরা বলছি যে ডেফিনিশনটা দিচ্ছে ভাবে যে দ্য ফুয়েল সেল এন্ড ব্যাটারি, ব্যাটারিও কি করে কনভার্টস কেমিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, ফুয়েল সেলও কি করে, সে একই কাজ করে। তাহলে কথা হলো যার পার্থক্যটা হলো কিভাবে সেটা আমরা দেখব। আচ্ছা, পার্থক্য এভাবে হলো, প্রথম কথা হচ্ছে যে ডেফিনিশন এই ফুয়েল সেল এবং ব্যাটারি আমি এখানে লিখেছি অলমোস্ট দ্য সেম এন্ড অলমোস্ট দ্য সেম। ঠিক আছে, এই অ্যাসপেক্টে প্রায় একই। ঠিক আছে, এরপরে পরের পয়েন্টে আমরা আসি। Second point is vital construction material, that is each of these contain two electrodes and an electrolyte. The battery and fuel cell consist three terminals, that is the two terminals we obtain from the battery or fuel cell, and the third layer is hidden or in between the two layers, which is known as electrolyte. তাহলে ইলেকট্রোলাইটটা হলো সেই লেয়ার যেটা অ্যানোড এবং ক্যাথোডের মাঝে থাকে এবং সেটা হিডেন অবস্থায় থাকে, মানে বাইরে থেকে সেটা অ্যাক্সেস করা যায় না, সেটা ভিতরে চেম্বারে থাকে। এই দৃষ্টিতেও ফুয়েল সেল এবং ব্যাটারি একই। ইন দিস রেসপেক্ট স্ক্রিন তো দেখা যায় না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা থামো, কি ব্যাপার, স্ক্রিন কেন দেখা যাবে না? আমি নিউ শেয়ার দিলাম যে, তারা কি হলো? এবার কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তো আবার সেই শুরু থেকে শুরু করা। প্রথম কথা হচ্ছে যে ফুয়েল সেল আর ব্যাটারি যদি একই হয়ে থাকে তাহলে পার্থক্যটা কি, এই পয়েন্টে আমরা ছিলাম যে as we know that the fuel cell and battery both converts chemical energy into electrical energy, which means that fuel cell and battery, that according to the definition, they are almost the same, they are almost the same and they are almost the same. So this is the first point. So in this respect, fuel
cell and battery is almost the same. And the second point, both of them consist two electrodes and an electrolyte. So in this respect, they are same. তার মানে দুজনেরই কি আছে, দুটো করে ইলেকট্রোড আছে এবং একটা করে ইলেকট্রোলাইট আছে। এই দিক থেকেও ব্যাটারি এবং ফুয়েল সেল একই। এবার আমরা আসি থার্ড পয়েন্টে, এখান থেকেই পার্থক্যটা শুরু হলো। আর কম্পারিজন মানে যে শুধু পার্থক্যই থাকবে তা কিন্তু না, কম্পারিজন মিন্স দ্য সিমিলারিটি এন্ড ডিসিমিলারিটি বোথ ইট কভারস। তাহলে এটা দুটোকে কভার করবে, সেভাবে আমাদের দিতে হবে। আর 3 নাম্বার পয়েন্ট হলো সাপ্লাই অফ কেমিক্যাল অর ম্যাটেরিয়াল। সাপ্লাই অফ কেমিক্যাল হচ্ছে এই পয়েন্টে এসে দেখো আলাদা হয়ে, it is continuous supply of chemical material is required or essential to drive a fuel cell. For a fuel cell, continuous supply of chemical material is required. আচ্ছা, তোমরা সবাই জানো যে তোমরা বাসায় ব্যাটারি ইউজ করেছো, তোমাদের পেন্সিল ব্যাটারি গুলো, ঘড়িতে আমরা ঘড়ির ব্যাটারি আছে, প্রত্যেকটা জায়গাতে আমরা ব্যাটারি ইউজ করেছি। কিন্তু ব্যাটারি গুলোর মধ্যে যে কেমিক্যাল আছে, কেমিক্যাল গুলা যেই সময় কমে সেগুলো প্রডিউস করেছে বা ম্যানুফ্যাকচার করেছে, সেই সময় কি করছে, সেগুলোর মধ্যে কেমিক্যালটা তারা দিয়ে দিয়েছে, ঠিক না? আমরা কি ব্যাটারির মধ্যে পরবর্তীতে কেমিক্যাল দিই? কখনো দিই না। কোনো ব্যাটারির মধ্যে আমরা পরবর্তীতে কেমিক্যাল দিই না। আমরা কি করি, ম্যানুফ্যাকচারাররা যখন তৈরি করে প্রথমেই কেমিক্যাল দিয়ে দেয়, আমরা হয়তো সেই ব্যাটারি থেকে পরে চার্জিং করি, ডিসচার্জিং করি, ব্যাস। আমরা কোনো পরবর্তী কেমিক্যাল দিই না। কিন্তু ফুয়েল সেলের সংজ্ঞাতে বলা হচ্ছে যে ফুয়েল সেলে কি করতে হবে, কন্টিনিউয়াস ভাবে আমাদেরকে কেমিক্যাল ম্যাটেরিয়াল সাপ্লাই করতে হবে। On the other hand, the chemical energy is supplied to battery or cell at the time of its of power oblique energy. এটার স্কেলটা কেমন? যে এই পয়েন্টে তারা that according to the scale of power means that power বলেনি, একটা হচ্ছে স্মল স্কেল, একটা হচ্ছে মিডিয়াম স্কেল, একটা হচ্ছে লার্জ স্কেল। তো তিনটে স্কেলের পার্থক্য হচ্ছে, স্মল স্কেল হলো যেটা আমরা বাসার মধ্যে ইউজ করি, যেমন মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, তারপর বিভিন্ন রকম খেলনা গাড়ি, কন্ট্রোল, এটাকে বলা হয় স্মল স্কেল, ঠিক আছে? অর্থাৎ অল্প পরিমাণ এনার্জি পাওয়ার সেখানে কি হয়, এক্সচেঞ্জ হয় বা কনভার্ট হয়। গেল মিডিয়াম লেভেলের মধ্যে ইত্যাদি যে ডিভাইস গুলো আমাদের মাথায় আছে, যেগুলো ইন অর্ডার অফ সাম পার্টস অর কিলোওয়াট, এই রেঞ্জের পাওয়ার গুলো বলি যে এগুলো মিডিয়াম স্কেল পাওয়ার, ঠিক আছে? ইন অর্ডার অফ 700 ওয়াটস এরকম। On the other hand, high power applications, এটা মিন করে several kilowatts. High power application it starts from several kilowatts up to megawatt scale. এটাকে বলা হচ্ছে লার্জ স্কেল। এখন আমরা যে পার্থক্যটা লিখতেছি, বাম দিকে আছে আমাদের ফুয়েল সেল। ফুয়েল সেলের ব্যাপারে বলা হচ্ছে fuel cells are suitable for high power application. So what is high power application? In order of several kilowatt. We can write like this, like this. In order of several kilowatt. Kilowatt we can write like this, several kilowatts. This is high power application, and low and medium power application means fractional watt up to several hundred of kilowatts. এটাকে আমরা বলতেছি মিডিয়াম পাওয়ার অ্যাপ্লিকেশন। Not watt, that is several kilowatt is suitable than kilowatts, and this is the unit several hundred watt, not kilowatt. Oh. তাহলে এখানে কি হলো, several hundred kilowatt, sorry, not several hundred kilo, এটা তো ঠিকই আছে, several hundred watt, এখানে up to several hundred watt, and it starts from microwatt or milliwatt to several hundred watt. That's it. মিলিওয়াট রেঞ্জের পাওয়ার কোথায় ইউজ করা হয়, যে ঘড়ি ক্যালকুলেশন মিলিওয়াট পাওয়ার স্কেল ইউজ করা হয়, আর 700 অফ ওয়াট ইউজ করা হয় আইপিসিপি ইত্যাদি। ব্যাস। এরপরে নাম্বার 5। আচ্ছা, এইখানে
ফুয়েল সেল এবং ব্যাটারির মধ্যে অনেক পার্থক্য আছে, সেটা হচ্ছে হিট অবলিক থার্মাল এনার্জি কনভার্সন বা থার্মাল এনার্জি জেনারেশন। থার্মাল এনার্জিটা আসলে আমরা ইচ্ছা করে কনভার্ট করতে চাই না, কিন্তু থার্মাল এনার্জিটা আসলে জেনারেট হয়েই যায়, এরকম একটা ব্যাপার। প্রথম হলো যে আমাদের ফুয়েল সেলে, আচ্ছা আগে ব্যাটারিতে কি হয় বলি। ব্যাটারিতে আমরা তো দীর্ঘদিন ধরে ব্যাটারি ব্যবহার করছি, কিন্তু কখনো কোনো ব্যাটারিতে কিন্তু অনেক বেশি পরিমাণ হিট তৈরি হয় না। ব্যাটারির হিট হলো অল্প পরিমাণ হিট, এমন হিট যে হিটটা দিয়ে আসলে তেমন কোনো কাজও করা যায় না, জাস্ট একটু হালকা গরম হয় ব্যাটারি গুলো। এবং কোনো ব্যাটারি আছে মোটো গরমও হয় না, যেমন লিথিয়াম পলিমার ব্যাটারি গুলো তেমন একটা গরম হয় না, ড্রাই সেল ব্যাটারি গুলো মোটো গরম হয় না। লিথিয়াম আয়ন ব্যাটারি গুলো কিছুটা গরম হয়, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি গুলো কিছুটা গরম হয়, ইত্যাদি টাইপের। এটা ডিপেন্ড করে ব্যাটারির উপরে। তো নেগলিজিবল অ্যামাউন্ট অফ হিট ইজ প্রডিউসড, দেয়ারফর আই হ্যাভ কনক্লুডেড দ্যাট যে এখানে আসলে যে অ্যামাউন্ট অফ হিটটা প্রডিউস হয় সেটা হলো নেগলিজিবল, মানে এটা খুব উল্লেখযোগ্য কিছু না, যে হিট দিয়ে কোনো একটা কাজে কনভার্ট করা যাবে এত পরিমাণ হিট এখানে প্রডিউস হয় না। On the other hand, আমরা যদি if we consider fuel cell, sufficient thermal energy is produced because of its chemical reaction or the nature of operation. As we know that there is a chemical reaction inside the fuel cell. Because of the chemical reaction, you know that a lot of energy is produced, which is basically thermal energy. And for this reason, the temperature is gradually increased, and the temperature could reach up to the boiling temperature of water. তার মানে এটা এমন গরম হয়ে যেতে পারে যে পানি যদি ঢালা হয়, পানি কি বাষ্প হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম গরম হয়ে যাবে। এরপরে হলো ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আমরা ব্যাটারির রেসপেক্টে যদি চিন্তা করি, তো হোয়াট ইজ দ্য ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ ব্যাটারি অর ড্রাই সেল এটসেট্রা? So basically, the environmental impact of battery is quite good. আমরা জানি যে ব্যাটারি থেকে তেমন কোনো ক্ষতিকর কোনো এলিমেন্ট আমরা সেভাবে পাই না। তবে এর কিছু এলিমেন্ট আছে, যেমন লেড আছে, আবার রিসাইক্লিং একটা ইফেক্ট আছে। যদি কোনো ব্যাটারি থেকে লেড নিশ্চিত হয়, সেটা হোক যে কোনো সময়, তাহলে সেটা এনভায়রনমেন্টের ক্ষতিকর হবে। আর একটা হচ্ছে রিসাইক্লিং, হলো যখন একটা ব্যাটারির আয়ু শেষ হয়ে যাবে, আমরা তখন কিভাবে সেটাকে ডিসপোজাল করব বা কিভাবে সেটাকে আমরা ডিসিপেট করব, আমরা সেটাকে কিভাবে মানে রিসাইকেল করব, এইটার উপর ডিপেন্ড করে আসলে ক্ষতিটার পরিমাণটা নির্ধারণ হবে। মানে ব্যাটারি মৌলিকভাবে এটা আসলে এনভায়রনমেন্টের ক্ষতিকর ওভাবে না, কিন্তু এটা যখন কার্যকারিতা শেষ হয়ে যাবে, ধরো কথার কথা আমরা ড্রাই সেল ইউজ করলাম, ড্রাই সেলের এনার্জি শেষ হয়ে গেছে, তখন আমরা কি করবো? ওটা ফেলে দিব, তো যেখানে সেখানে ফেলা যাবে। এই সমস্ত ব্যাপার একটু যদি আমরা খেয়াল করি তাহলেই হয়ে গেল। আর লেডের ব্যাপারটা তো মাথায় রাখতে হবে। And the last point is the longevity. Longevity is number 7, and the longevity of battery is quite low. On the other hand, the longevity of fuel cell is high compared to the other. আর আমাদের এখানে যে রিঅ্যাকশনটা আমি বললাম সেটা এখানে দেখাতে হবে, যে আমাদের এখানে কি আছে, অ্যানোড রিঅ্যাকশন আমরা একটু আগে ব্যাখ্যা করছি, ক্যাথোড রিঅ্যাকশন ব্যাখ্যা করছি, ওভারলোড রিঅ্যাকশন যেটা, অর্থাৎ জাস্ট পানি তৈরির যে ইকুয়েশন সেটাই মূলত এখানে কাজ করে। আর অ্যানোডের সময় কি হয়ে যায়, হাইড্রোজেনটা ডিজলভ হয়ে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রনে ভাগ হয়ে যায়, আর ক্যাথোডে জাস্ট হাইড্রোজেন আয়নের সাথে অক্সিজেনের বিক্রিয়া করে আবার দুটো ইলেকট্রন ফেরত চলে আসে, আসার পরে কি হয়ে যায়, পানি তৈরি হয়। এই হচ্ছে আমার টোটাল রিঅ্যাকশন, কারণে হিটটা জেনারেট হয়। এবার আমরা আসি হলো অ্যাপ্লিকেশনে। হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ফুয়েল সেল ইন আওয়ার ডেইলি লাইফ? একটু আগে আমরা বললাম যে ফুয়েল সেলটা আসলে মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয় ইলেকট্রিক ভেহিকেলে। তো আমরা সবাই আজকাল জানি যে ইলেকট্রিক ভেহিকেল গুলো গ্র্যাজুয়ালি ইট বিকামস ভেরি পপুলার ডে বাই ডে, এটা আসলে অনেক জনপ্রিয়তা পাচ্ছে। তো সাধারণ ব্যাটারি যে ইলেকট্রিক ভেহিকেল গুলো আছে বা রিচার্জেবল ইলেকট্রিক ভেহিকেল, সেগুলোর স্পিড যথেষ্ট কম হয়ে থাকে এবং একবার এনার্জি স্টোরেজ করলে খুব বেশি দূর যাওয়া যায় না ওই ব্যাটারি কারগুলো দিয়ে, ব্যাটারি ভেহিকেল গুলো দিয়ে। তার তুলনায় যদি আমরা ফুয়েল সেল বেসড ভেহিকেল চিন্তা করি, ফুয়েল সেল সুবিধা হলো যেটা ভেরি কম্প্যাক্ট এন্ড লাইট ওয়েট, এন্ড ইট ক্যান ট্রাভেল সেভারাল হান্ড্রেড কিলো উইথ এ সিঙ্গেল রিচার্জ। তার মানে একটা তুমি সিঙ্গেল রিচার্জ করবা, সেটা 100 কিলোমিটার চলে যাবে, এবং এদের অন এভারেজ স্পিড অনেক ভালো হয়। এটার তুলনায় বা মাসের তুলনায় এর কার্যকারিতা বা পাওয়ারটা অনেক বেশি। তো এই হলো আমাদের ফুয়েল সেলের ওভারঅল ব্যাপার। এবং আরেকটা পয়েন্ট আমাদের এখানে আছে, যে সেটা হলো যে ফুয়েল সেলের সাথে যে এর যে বিভিন্ন ক্রাইটেরিয়া বা টাইপ গুলো, depending on the type of battery, fuel cell can be of several types, such as this type of fuel cell is
proton exchange membrane fuel cell or hydrogen fuel cell. On the other hand, there are some other fuel cells. তো এটা ফুয়েল সেল কয়েক রকম আসলে ফ্যাক্টস এর উপর ডিপেন্ড করে এদের মধ্যে ক্লাসিফিকেশন করা যেতে পারে। তার মধ্যে একটা হলো ডিপেন্ডিং অন দা নেচার অফ ফুয়েল, অর্থাৎ কোন ফুয়েল আমি ইউজ করতেছি সেটার উপর ভিত্তি করে ফুয়েল সেলের ক্লাসিফিকেশন করা হয়। যেমন একটা ক্লাসিফিকেশন হচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের উপস্থিতির ব্যাপারটা, অর্থাৎ আমাদের এখানে কি থাকবে যে হাইড্রোজেনকে যদি ফুয়েল হিসাবে ইউজ করি তাহলে তার নাম দেবো আমরা হাইড্রোজেন ফুয়েল সেল। আবার যদি আমরা অক্সিজেন ইউজ করি বা সলিড অক্সাইড যদি ইউজ করি তাহলে সেই ফুয়েল সেলের আমরা নাম দিয়ে দেবো সলিড অক্সাইড ফুয়েল সেল। এভাবে ইট ক্যান বি ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দা ফুয়েল or it can be classified according to the electrolyte. ইলেকট্রোলাইটের উপর ভিত্তি করে ফুয়েল সেলকে ক্লাসিফাই করা যায়। যেমন আমাদের এই ফুয়েল সেলটার নাম হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। এটা হাইড্রোজেন ফুয়েল সেলের নামটা হয়েছে ফুয়েলের নেচারের উপর ভিত্তি করে, অর্থাৎ যেহেতু হাইড্রোজেন একটা ফুয়েল এবং ওই ফুয়েলটা দিয়ে আমরা এটাকে চালাচ্ছি সেই জন্য যেহেতু এটার নাম হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। আমি একটা উদাহরণ দিই, আমরা internal combustion engine বা IC engine, if we use the same IC engine or internal combustion engine for the diesel and petrol, so that one IC engine can run with diesel and the other can run with petrol. We generally say that petrol engine or diesel engine. We simply say like this, petrol engine or diesel engine. But petrol engine or diesel engine is not an engineering term. There are some engineering term na, but the people use the name according to the fuel. ফুয়েলের নাম অনুসারে যেটা নামটা নেওয়া হয় সেটাই আসলে এক ধরনের নাম হিসেবে পরিচিতি পায়। এই ব্যাপারটাও তাই, এটার নাম হাইড্রোজেন ফুয়েল সেল, এটা কারণ হচ্ছে হাইড্রোজেনটা যেহেতু ফুয়েল সেই জন্য। আচ্ছা, আরেক ধরনের নাম আছে, যেমন সেটা হলো যে ডিপেন্ডিং অন দা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দা মেমব্রেন অফ ইলেকট্রোলাইট হুইচ ইজ সিচুয়েটেড ইন দা মিডল পজিশন অফ দিস ফিগার। এখানে মাঝখানে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি টোটাল 5টা লেয়ারের মধ্যে, সেই ইলেকট্রোলাইটের নেচারের উপর ভিত্তি করে এদেরকে ক্লাসিফাই করা যেতে পারে। যেমন পলিমার মেমব্রেন আছে, ইলেকট্রোলাইট তারপরে বিভিন্ন রকম মেমব্রেন থাকতে পারে। আবার এটার নাম হচ্ছে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন। তো এই মেমব্রেনের প্রকৃতির উপরে, নেচারের উপরে, কার্যকারিতার উপরে ভিত্তি করে ফুয়েল সেলের ভাগ হতে পারে। তা আমরা যেটা নাম প্রোটন এক্সচেঞ্জ দিছি ফুয়েল সেল, এটা হলো ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ইলেকট্রোলাইট। তাহলে এই সেলটাকে বলা যেতে হাইড্রোজেন ফুয়েল সেল, আবার একই সেলকে বলা যেতে পারে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেল। আচ্ছা, এবার আমরা পরের অংশে আসি। পরের অংশ হচ্ছে যে আমরা জানি যে একটা ব্যাটারি থেকে যে আমরা অনেক বেশি পরিমাণ ভোল্টেজ, 12 ভোল্টের হয়, 6 ভোল্টের ব্যাটারি হয়, আমরা ল্যাপটপের ব্যাটারি দেখেছি। তো ব্যাটারি ইজ দ্য কম্পোজিশন অফ সেভারাল সেলস, সেভারাল ইলেকট্রিক্যাল সেলস ফ্রম ইট। মানে হচ্ছে যে একটা ব্যাটারি কিন্তু একটা সিঙ্গেল ইউনিট না, it consists of different cells in it. So there is an organization inside the cells, এর মধ্যে আসলে অনেক অর্গানাইজেশন থাকে এবং সেটার ফলেই সেল বেশি এনার্জি we can get very limited amount of energy from a single cell. Just like fuel cell is not an exception, fuel cell ও তার ব্যতিক্রম না। ফুয়েল সেলের একটা সিঙ্গেল সেল থেকে আমরা আসলে অনেক বেশি পরিমাণ ভোল্টেজ পাবো না। যেভাবে একটা ব্যাটারির মধ্যে অনেকগুলো সেলকে সিরিজ করে আমাদেরকে কি করতে হয়, ভোল্টেজটা বাড়াতে হয়, ফুয়েল সেলের ব্যাপারটা অনেকটা একই রকম। এখানেও আসলে সেভারাল নাম্বার অফ সেলস এদেরকে সিরিজ কানেকশন দেওয়ার মাধ্যমে ভোল্টেজটাকে ইনক্রিজ করানো হয়ে থাকে। এটাকে বলা হয় ফুয়েল সেল স্ট্যাক। স্ট্যাক মানে স্তূপ। স্তূপ মানে কি? স্তূপ মানে হলো যেমন ইট রাখা হয় একটার উপর একটা, একটার উপর একটা ইট রাখার পরে সেটাকে কিসে পরিণত হয়? স্তূপে পরিণত হয়। ফুয়েল সেলের ব্যাপারটাও তাই। ফুয়েল সেল যখন একটা থাকে, সেই একটা ফুয়েল সেলের উপর আরেকটা ফুয়েল সেল থাকে, আরেকটার উপর আরেকটা ফুয়েল সেল থাকে, এরকম অনেকগুলো সেল যখন আমরা সিরিজ করি তখন আমাদের একটা ফুয়েল সেল বেসড একটা মানে প্ল্যান্ট হোক অথবা একটা কার অথবা একটা ফুয়েল সেল বেসড ভেহিকেল আমি তখন তৈরি করতে পারি। সিঙ্গেল একটা ফুয়েল সেল থেকে আমরা সেই পরিমাণ অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি যে ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল থেকে আমরা সেই পরিমাণ এনার্জি তৈরি করতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি ফুয়েল সেলের উপর স্টাডি। আরেকটা স্টাডি হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। সো উই ক্যান কালেক্ট or we can gather the advantages and disadvantages from the comparison. We have already seen that in some facts fuel cells are essential. On the other hand, in some facts or in some cases a battery is more suitable. So এখানে আমি কয়েকটা লিমিটেশন উল্লেখ করি। First limitation is that if we want to use small scale applications such like a remote control or a battery or a watch or whatever, the fuel cell is totally, it's not the solution. Fuel cell is not feasible for this type of applications. মানে হচ্ছে যে আমরা যদি
চিন্তা করি ঘড়ির ব্যাটারি বা রিমোট কন্ট্রোল ইত্যাদির জন্য বা ক্যালকুলেটরে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে ফুয়েল সেলটা আসলে একদমই একটি ইমপ্র্যাকটিক্যাল সলিউশন হবে এবং ফিজিবল হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ফুয়েল সেলের বিরাট একটা স্ট্রাকচার দরকার, তার জন্য অনেক অ্যারেঞ্জমেন্ট দরকার। এই অ্যারেঞ্জমেন্ট খুব ছোট স্কেলে করাটা খুবই ডিফিকাল্ট। অন দ্য আদার হ্যান্ড, তোমার যখন স্পেস অনেক কম দেওয়া হবে, ছোট ছোট জায়গা দেওয়া থাকবে, অল্প একটু এনার্জি লাগবে, যেখানে জায়গা কম অল্প এনার্জি লাগবে, সেই জায়গাগুলোর জন্য আসলে ব্যাটারিটা হচ্ছে সুইটেবল। অর্থাৎ ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ application, the space and the weight, etc. If the space and weight is allowed, then fuel cell could be the better solution. If the energy level or power level is high, then it is more suitable. On the other hand, for a small space or portable purpose, battery is more suitable. তাহলে এগুলো হচ্ছে ফুয়েল সেলের সুবিধা এবং অসুবিধা। তার মানে হচ্ছে পোর্টেবল পারপাসের জন্য ব্যাটারিটা বেশি কনভিনিয়েন্ট, বেশি সুবিধাজনক। আর পোর্টেবল দিক থেকে চিন্তা করতে গেলে ফুয়েল সেল ব্যাটারির তুলনায় কম পোর্টেবল হবে, কারণ এটাকে স্মল স্কেলে ইউজ করাটা খুবই অসুবিধাজনক। তো ব্যাপারগুলোকে আমরা এভাবে চিন্তা করতে পারি, তাহলে আমাদের মনে হয় ফুয়েল সেলের উপর একটা কংক্রিট একটা কনসেপ্ট গ্রো হবে এবং সেটার উপর ভিত্তি করে আমরা অ্যান্সার দিতে পারবো। তাহলে আমরা ফুয়েল সেলের সামারি করি যে আমরা এই পর্যন্ত যেগুলো আলোচনা করলাম। At first we have defined what is a fuel cell and the relationship between fuel cell and battery, what are the differences between fuel cell and battery, then the construction of fuel cell, the working principle of fuel cell, the applications, advantages and disadvantages, then comparisons. So these things and these topics are covered in the last 2 classes. So if you have any question, you are free to ask me. যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে ফুয়েল সেলের উপর ভিত্তি, আমার মনে হয় তোমরা একটু জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করবো। আর যদি পড়া বুঝতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই শেয়ার করবা। যদি কেউ মনে করতেছো যে পড়া বুঝতে অসুবিধা হচ্ছে, আমি চেষ্টা করতেছি খুবই সিম্পল করে খুবই সহজভাবে এক্সপ্লেন করার, এবং বিভিন্ন জায়গায় স্টাডি করে আমি এইভাবে করে এগুলো কালেক্ট করে এনেছি। ফলে আমি আশা করি যে তোমরা সহজভাবে এগুলো বুঝতে পারছো। আর সিআর কি অ্যাটেন্ডেন্স কালেক্ট করেছো আজকে? জি স্যার, করেছি। তো তোমাদের কারো কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে একটু জিজ্ঞেস করো, অথবা যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে আস্ক করো, আমরা তাহলে চেষ্টা করি অ্যান্সার দেওয়ার।